নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, অমিত শাহ তিনি গতকাল সংসদের অভ্যন্তরে বক্তব্য রাখার সময় শালা কথাটা বলে ফেলেছেন। এর আগেই আপনাদেরকে জানিয়েছি ভিডিওতে বিস্তারিত, আপনারা দেখতে পারেন সেই ভিডিও গিয়ে। কিন্তু এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসছে। সেই বক্তব্যটা অলরেডি রেকর্ডেড হয়ে গিয়েছে সংসদের অভ্যন্তরে, এবং সেই বিস্তারিত যে রেকর্ডেড ফরম্যাটটা সেইটা আপনাদের সামনে আমরা এই ভিডিওতে তুলে ধরবো, এবং অবশ্যই ব্যাখ্যা করব যে অমিত শাহ যখন এই শালা কথাটা বললেন কারা কারা তাতে আপত্তি জানালেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা, স্পিকার ওম বিড়লা তিনি একটা কথাও বললেন না। অমিত শাহ যে এই ধরনের একটি বাক্যবন্ধ প্রয়োগ করলেন, শব্দ প্রয়োগ করলেন, সেটাতে কোনো ধরনের কোনো আপত্তি জানালেন না স্পিকার ওম বিড়লা। কিন্তু সেই স্পিকার আপনাদের মনে থাকবে গত বছর সম্পূর্ণ বিরোধীদের একত্রিত ভাবে তিনি বাইরে বের করে দিয়েছিলেন, সংসদ থেকে একদম এক্সপেল করে দিয়েছিলেন। সেইটা যিনি করতে পারেন, তিনি একটা শালা কথা নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে একটা কথা বলতে পারেন না যে আপনি এই যে অসাংবিধানিক কথা সেগুলো বলবেন না, অসংসদীয় কথা সেগুলো বলবেন না। এটুকু তো স্পিকার বলতে পারতেন, নাকি তাতেও তার চাকরি চলে যেত, ঠিক যেমন ভাবে জগদীপ ধনকর রাজ্যসভা থেকে তার চাকরিটা চলে গিয়েছিল। আমরা জানি না, সমস্তটা বিস্তারিত ব্যাখ্যা করব। রেকর্ডের যে ফরম্যাট সেটা আপনাদের সামনে তুলে ধরবো, পড়বো কি লেখা আছে, কোট আনকোট কারা কারা আপত্তি জানিয়েছিল, এবং অমিত শাহ শেষ পর্যন্ত কি বলেন, আমরা সমস্তটা বলবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অব্দি স্কিপ না করে। গতকাল অমিত শাহ আপনাদেরকে আগেই জানিয়েছি, বক্তব্য রাখার সময় তিনি কোট আনকোট বলে ফেলেন, সালা আব চুনাও আয়োগ कहता है कुछ नहीं हो रहा है। এই যে কথা, তারপরেই তাকে একদম সঙ্গে সঙ্গে থামান রাহুল গান্ধী, লোকসভার বিরোধী দলনেতা, এবং তিনি সম্পূর্ণ বিষয়টা শুনছিলেন, এবং তিনি উঠে দাঁড়িয়ে বলেন, মহোদয় এটা অসংসদীয় একটা কথা। এবং তার পরবর্তীতে গৌরব গগৈ তিনি তাকে মনে করিয়ে দেন, क्या आप বাজার মে বাত কর রহে হো, অর্থাৎ আপনি কি বাজারে দাঁড়িয়ে কথা বলছেন নাকি। গৌরব গগৈ এই কথাটা তাকে মনে করিয়ে দেন। এই যে রেকর্ডেড ফরম্যাটটা আমরা জানতে পারছি কোত্থেকে, শাকিল আক্তার আপনারা জানেন ডিডি লাইভ যে ইউটিউব চ্যানেল, সেখানে তিনি রেগুলার বেসিস সংসদের বিভিন্ন আপডেট তুলে ধরেন এবং ব্যাখ্যা করেন সেগুলোকে। সেই শাকিল আক্তার তার যে ফেসবুক পেজ, সেখানে সম্পূর্ণ রেকর্ডেড ফরম্যাটটা দিয়ে দিয়েছেন, যে সংসদে গতকাল যা বলেছেন অমিত শাহ সেই বিষয়টা সম্পূর্ণ তখন রেকর্ডেড হয়েছিল। আপনাদের পুরো বিষয়টা বুঝিয়ে বলি, যখন সাংসদরা কোনো বক্তব্য রাখেন তখন স্পিকারের ঠিক নিচে বসে থাকেন দুই পক্ষেই বেশ কিছু টাইপিস্ট বসে থাকেন, এবং তারা আগে টাইপ নিয়ে বসে থাকতেন, এখন টাইপ মেশিনের জায়গায় কম্পিউটার নিয়ে তারা বসে থাকেন, এবং তারা কন্টিনিউ টাইপ করতে থাকেন। যখন যে যা বলেন তখন সেটাকেই তারা টাইপ করে ফেলেন, এবং খুব তাড়াতাড়ি তারা টাইপ করতে পারেন বলেই তারা সেখানে বসেন, এবং সেই জায়গায় তারা রেকর্ড করে ফেলেন অলরেডি, যা আপনাদের পড়ে শোনালাম, সালা আব চুনাও আয়োগ कहता है कुछ हो नहीं रहा है, এইটা বলার পরে গ্যাপ, এবং তার পরবর্তী লেখা দেখুন, বিপক্ষ কা নেতা অর্থাৎ রাহুল গান্ধী বলছেন, মহোদয় ইয়ে অসাংবিধানিক হ্যায়, ইয়ে অসংসদীয় হ্যায়, এই কথাটা বলেন রাহুল গান্ধী। এবং অন্য দিক থেকে গৌরব গগৈ তিনি বলেন যে क्या आप बाजार में बात कर रहे हो क्या। তার পরবর্তীতে অমিত শাহ বলেন ওম বিড়লাকে যে এটা আপনি রেকর্ড থেকে সরিয়ে দিন। কিন্তু রেকর্ড থেকে শেষ পর্যন্ত সরানো হবে কি আমরা জানি না। শেষে যখন এটাকে ইনস্ক্রিপ্টেড করা হবে তখন রেকর্ড থেকে সরানো হবে কি হবে না আমরা জানি না। তবে গতকাল যখন টাইপরাইটারে টাইপ করছিলেন তখন শালা কথাটা দেশের কেন্দ্রীয় গৃহমন্ত্রী তার মুখ থেকে যে বেরিয়েছে সেটা কিন্তু অলরেডি প্রমাণিত হয়ে গেল। এবং আপনাদেরকে জানাই যে ওম বিড়লা তিনি লোকসভার স্পিকার, তিনি একটা টু শব্দ করলেন না, তিনি কোনো কথাই বললেন না, তার পক্ষ থেকে তিনি কোনো ধরনের কোনো আপত্তি জানালেন না এই শালা শব্দের প্রয়োগে। তার কারণটা কি, জগদীপ ধনকরের ইতিহাস তার মনে পড়ে গেল। এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে ওঠে যে ওম বিড়লা বিপক্ষ দলের যে কোনো মানুষ যদি এই কথাটা বলতেন তাকে হয়তো সঙ্গে সঙ্গে সাসপেন্ড পর্যন্ত করে দিতে পারতেন, কিংবা একটা অন্তত ওয়ার্নিং তো দিতেনই। সেই জায়গা থেকে অমিত শাহ কোনো কথাই তিনি বললেন না। আপনারা দেখুন সম্পূর্ণ ফরম্যাটটার মধ্যে অমিত শাহের বক্তব্য পাবেন, রাহুল গান্ধীর বক্তব্য পাবেন, গৌরব গগৈ তার বক্তব্য পাবেন, কিন্তু আপনারা পাবেন না ওম বিড়লা অর্থাৎ ক্লাস মনিটর, যে সংসদ অভ্যন্তরে যে সামলাবে সম্পূর্ণ সংসদটা, তিনি কোনো কথাই বললেন না। যে ওম বিড়লা এত কথা বলেন, ইয়ে রেকর্ড মে নেহি জায়গা, ইয়ে রেকর্ড মে জায়গা,
বিভিন্ন কথা তিনি বলেন, কিন্তু কালকে কোনো কথাই বললেন না। এই প্রশ্ন এই মুহূর্তে উঠতে বাধ্য। তার পরবর্তীতে আপনাদেরকে জানিয়েছিলাম যে ওয়াক আউট করে বিরোধীরা, এবং সেই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা এই মুহূর্তে উঠে আসে। গতকাল রাহুল গান্ধী তার পরবর্তীতে সংসদ ছেড়ে বেরিয়ে যান এবং সম্পূর্ণ তার সঙ্গে বিপক্ষ দল সবাই বেরিয়ে যায়। এবার আমাদের একটা প্রশ্ন থাকে এখানে যে এতে লাভটা কার হলো? লাভটা কার হলো এই প্রশ্ন কেন আমরা করছি? গত যে সেশন শুরু হয়েছিল, মনসুন সেশন, তখন থেকে কিন্তু সরাসরি আমরা দেখতে পেয়েছিলাম যে এসআইআর নিয়ে আলোচনা করতে হবে, এসআইআর নিয়ে আলোচনা করতে হবে, এই বক্তব্যটা ছিল বিরোধীদের। এবারে যখন শীতকালীন অধিবেশন শুরু হলো তখন এসআইআর নিয়ে আলোচনা হবে বলে দুদিন আমরা দেখলাম যে হাঙ্গামা হলো প্রথমেই। তার পরবর্তীতে এসআইআর নিয়ে যখন আলোচনা হলো তখন দেশের গৃহমন্ত্রী শেষ পর্যন্ত কোনো কথার উত্তর দিচ্ছেন না। সেই প্রেক্ষিতে যদি রাহুল গান্ধী সংসদ ছেড়ে বেরিয়েই যান, এইটাই যদি তাদের প্রোটেস্ট হয়, তাহলে আলোচনা করে কোন জায়গায় দেশের সংসদে এসআইআর এর বিষয়টা পৌঁছালো, কোন জায়গায় ভোট চুরির বিষয়টা পৌঁছালো? রাহুল গান্ধীর কথা মতন তো কোনো কাজ হলো না। রাহুল গান্ধী বললেন লেটস হ্যাভ আ ডিবেট অন মাই প্রেস কনফারেন্স, কিন্তু সেই প্রেস কনফারেন্স মেনে তো কোনো ডিবেট হলো না। তাহলে সেই ক্ষেত্রে রাহুল গান্ধী তিনি বিরোধী দলনেতা হিসেবে কি কাজটা করতে পারলেন, এইটা যেমন একটা প্রশ্ন। ঠিক অন্যদিকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ভোট সুধারো, সেই বিষয়টাতে সরকার পক্ষ তারা একটা আলোচনার প্রেক্ষাপট তৈরি করলো, সবাই আলোচনা করলো, কিন্তু যখন রাহুল গান্ধী বেরিয়ে যাচ্ছিলেন তখন আমরা দেখলাম কি একদম তারা উচ্ছ্বাসে ফেটে পড়ছে যে অমিত শাহের সামনে দাঁড়াতেই পারলেন না রাহুল গান্ধী বা বিরোধীরা। এই যে এই জায়গাটা, এটা কি কোনো পক্ষের জিতে যাওয়া বা হেরে যাওয়া এইটা ছিল ডিবেট, নাকি ভারতবর্ষের ভোট সম্পূর্ণ যেভাবে হচ্ছে সেটাকে শুধরানোর দরকার ছিল? এটা কি জেতা বা হারার লক্ষ্যে একটা আলোচনা হয়েছিল, নাকি সম্পূর্ণ বিষয়টার একটা স্বচ্ছ ভাবমূর্তি যাতে দেশের মানুষের সামনে প্রেজেন্ট করা যায় সেটা হয়েছিল? আমরা একজন সাধারণ নাগরিক হিসাবে, দেশের সাধারণ নাগরিক হিসাবে এই প্রশ্নটা আপনাদের সামনে রাখলাম। আপনারা অবশ্যই বিচার করবেন। আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে প্রতি মিনিটে সংসদে খরচ হয় 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা। সংসদ চালাতে 2 থেকে 2.5 লক্ষ টাকা প্রতি মিনিটের খরচা। সেই জায়গাটা আমি এবং আপনি কিন্তু ট্যাক্স দিচ্ছি। তাই সামগ্রিকভাবে যখন একটা বিষয় নিয়ে, এতটা গুরুতর বিষয় নিয়ে দেশের সংসদে আলোচনা হচ্ছে, তখন তার কোনো ধরনের কোনো সুরাহা যদি বের না হয়, এ পক্ষ ও পক্ষকে বলতে থাকে এবং ও পক্ষ যখন, সরকার পক্ষ যখন বলতে শুরু করে, তখন তারা বিরোধীদের কোনো উত্তর না দিয়ে যদি শুধুমাত্র 70 বছর আগেকার নেহেরু, ইন্দিরা গান্ধী, সোনিয়া গান্ধী এই ধরনের বিভিন্ন কথাবার্তা তারা বলতে থাকে। অর্থাৎ রাহুল গান্ধী প্রশ্ন করছেন ইলেকশন কমিশন তার বিরুদ্ধে কেন এফআইআর করা যাবে না, তার বিরুদ্ধে কেন কোনো কেস করা যাবে না। এই প্রশ্নের উত্তরে হঠাৎ করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি বলে বসলেন যে শ্রীমতী গান্ধী অর্থাৎ ইন্দিরা গান্ধী নিজে তো এর থেকে বেশি ইমিউনিটি নিয়েছিলেন, অর্থাৎ শ্রীমতী গান্ধী একবার অ্যারেস্টেড হয়েছিলেন। ইন্দিরা গান্ধী অ্যারেস্টেড হওয়ার পরবর্তীতে তিনি এই আইনটা করেন যে এটা দেশের যে প্রধানমন্ত্রী, তিনি যদি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় অ্যারেস্টেড হন, সে দেশের একটা বদনাম হয়। তাই জন্য দেশের প্রধানমন্ত্রী থাকাকালীন কারোর বিরুদ্ধে পুলিশ তাকে অন্তত অ্যারেস্ট করতে পারবে না, এটা একটা আইন হয়। এবং সেই কথাটা টেনে এনে গতকাল অমিত শাহ তিনি বিভিন্ন কথাবার্তা বলেন। প্রধানমন্ত্রী অ্যারেস্ট হওয়ার, দেশে ইলেকশন কমিশনার তার বিরুদ্ধে একটা কেস হওয়া, দুটো কি একই জিনিস আমরা জানি না। তবে এই যে আলোচনা, এই যে যুদ্ধকালীন আলোচনা, এই যে বাদানুবাদ এবং তর্ক বিতর্কের সৃষ্টি হলো, তার ভিত্তিতে কি হলো শেষ পর্যন্ত? একদল শুধুমাত্র এই জয়োচ্ছ্বাস করলো, আরেক দল বলল যে ওরা আমাদের কোনো কথাই শুনছে না, এবং শেষ পর্যন্ত রাত্রিবেলা রাহুল গান্ধী একটা এক্স হ্যান্ডেলে টুইট করলেন যেখানে তিনি লিখলেন যে ভোট চুরি হচ্ছে একমাত্র সবচেয়ে বড় অ্যান্টি ন্যাশনালিজম। এটা আমি আবারও বলছি। এবং অমিত শাহ যেভাবে কথা বলেছেন, অমিত শাহ যেভাবে বিষয়গুলো এড়িয়ে গিয়েছেন, এটা তিনি ঘাবড়ে গিয়েছেন এই বিষয়টা প্রমাণ করে। সেই জন্য সংসদ থেকে বিরোধীরা ওয়াক আউট করলো। কিন্তু ওয়াক আউট করাটা কি কোনোভাবে একটা, এই সামগ্রিক যে প্রেক্ষিতটা তৈরি করেছিলেন তারা, যে চাপটা সরকারকে দিয়েছিলেন, সেই চাপটার শেষ পরিণাম হতে পারে? আমরা জানি না, এই প্রশ্ন রাখলাম আপনাদের সামনে। আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।